আমরা যতটুকু জানি যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই জামাতের যে সংগঠন, তারা যে পাকিস্তানিদের সহযোগী ছিলেন, সেইখানে তারা আজ পর্যন্ত স্বাধীনতার 54 বছর পরেও তারা আজ পর্যন্ত তারা যে হত্যা, গুম, নারী নির্যাতন থেকে শুরু করে যা কিছু, তারা যদি না সহযোগিতা না করতো, তাহলে পাকিস্তানি আর্মিরা এত কিছু করতে পারতো না। দেখুন, প্রথমত হচ্ছে ক্ষমা আসলে বিএনপি চায় না। ক্ষমা আসলে তারা ক্ষমা চাক, এটা দেশের মানুষ চায়, সবাই চায়, সাধারণ মানুষ চায়। এই ক্ষমাটা তো আসলে রাজনৈতিক ক্ষমা যদি আমরা বিবেচনা করি তাহলে ভুল হবে। এটা সাধারণ মানুষ 1971 সালে যা কিছু ঘটে গেছে, যা কিছু হয়েছে, আমরা এখনো যা কিছু শুনছি, তো এই ক্ষমা তো আসলে রাজনৈতিক ক্ষমা চাওয়া না, আবার রাজনৈতিকভাবে তারা ক্ষমা বলবে এটা আমরা এক্সপেক্ট করি না। আমরা এক্সপেক্ট করি তারা ক্ষমা চাবে। 1971 সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য। তা আপনি আপনার দলের যে আছে প্রতীক কেন ইউজ করতে দিলেন এদেরকে? এরপরে একই সংসদে আপনারা সরকারি দলে ছিলেন, সেই সরকারি দলে থাকা অবস্থায় তখন এই প্রশ্নগুলো কেন তুলেন নাই যে ভাই তুমি তো রাজাকার, তুমি 71 তুমি 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 হলো স্বাধীনতা বিরোধী আর কি, তাহলে তাহলে তোমাকে নিয়ে আমি চলতে পারবো না, আমাদের পথ তো ভিন্ন। এই কথাটা কিন্তু বিএনপি ওই সময় বলেনি। তাহলে এখন বিএনপি এখন যে প্রশ্ন উত্থাপন করছে এগুলো একটা রাজনৈতিক স্টান্টবাজি আর কি। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে আমরা দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আমরা বিশ্বাস করি সত্য কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, একই সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আমাদের এই পথ চলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানের প্রাণশক্তি। নতুন বাংলাদেশের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি। আলোচনার জন্য 3 জন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিব আমার ডান দিক থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সিপিবি নেতা, আইনজীবী ও সুপ্রিম কোর্ট। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন তারপরেই ব্যারিস্টার মাহফুজুল ইসলাম মিলন, সিনিয়র অ্যাডভোকেট, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি ও আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমন্ত্রণ আপনাদের সবাইকে। অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, আপনাকে দিয়ে আলোচনার শুরুটা একটু করতে চাই। রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিষয় আমরা দেখছি। সম্প্রতি সংসদ খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। সংসদে যে আলোচনা হয় সেই আলোচনাগুলো নিয়ে সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম অথবা আমরা যারা কাজ করি তারা সকলেই আমরা দেখি যে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করবার চেষ্টা করি। গতকাল সংসদে আলোচনা হয়েছে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে, ভেবে দেখুন। মহান মুক্তিযুদ্ধের সময় ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। নিশ্চয়ই সেই খবর আপনার চোখের আড়ালে যায়নি। একটু জানাবেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বা বিরোধী দল হিসেবে জামায়াতের অবস্থান কতটুকু পরিষ্কার? আমরা যতটুকু জানি যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই জামাতের যে সংগঠন, তারা যে পাকিস্তানিদের সহযোগী ছিলেন, সেইখানে তারা আজ পর্যন্ত স্বাধীনতার 54 বছর পরেও তারা আজ পর্যন্ত তারা যে হত্যা, গুম, নারী নির্যাতন থেকে শুরু করে যা কিছু, তারা যদি সহযোগিতা না করতো, তাহলে পাকিস্তানি আর্মিরা এত কিছু করতে পারতো না। কিন্তু আজ পর্যন্ত তাদের অনুতপ্ত থেকে তারা আজ পর্যন্ত ক্ষমা চাননি। অতএব যে কথাটা উঠে আসতেছেন, আমি মনে করি যে ওনারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছেন, কিন্তু এখন বাস্তবতা তারা বুঝতেছেন যে এই শত্রু, এই জামাত ইসলাম, তাদের লক্ষ্য একটু ভালো না। তাই এটা এখন আমার কাছে মনে হচ্ছে যে তারা বিএনপি অল্প অল্প বুঝতে পারছেন, যার জন্য একটা বাজেট আলোচনা হচ্ছে। 26-27 অর্থবছরের একটা বাজেট গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে মানুষের আগামী 1 বছরের মানুষের জন্য সব কিছু হবে, সেইখানে এই আলোচনা আসে। তার মানে যে এইটা আমরা যেমন মনে করি যে আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের হিসেবে, কিংবা আমি ওই সময় মুক্তিযুদ্ধকে দেখেছি, তাদের যে টর্চার, তাদের যে অত্যাচার, সেটা
তারা আজ পর্যন্ত তারা ক্ষমা চায় নাই। এইটা এত বড় জনগুরুত্ব আলোচনার মধ্যে একটা সংবিধান, একটা এই সংসদে অর্থনীতি যখন এই পার্লামেন্টে মানে বাজেট নিয়ে আলোচনা হয়, সেইখানে বলতে তারা বাধ্য হচ্ছে, তার মানে আমার কাছে মনে হচ্ছে যে তাদের এখন, আমার কাছে মনে হচ্ছে এই আলোচনাটা সারা দেশের আনাচে কানাচে চাষ করলে হচ্ছে। প্রাসঙ্গিকতা আপনি দেখছেন? হ্যাঁ দেখছি, হ্যাঁ, এটা তো চাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার মিলন, যখন জামায়াত বিএনপির সাথে দীর্ঘ সময় রাজনীতি করেছে তখন আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এখন যখন জামায়াত বিরোধী দল, তখন আমরা এটা নিয়ে কথা বলতে শুনছি। যাদের সঙ্গে দীর্ঘদিনের পথ চলা সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা এই কথাগুলো আসছে। আরও একটি প্রশ্ন যেটি সংযুক্ত হয়, ক্ষমা চাইলেই আসলে বিএনপির কাছে বিষয়টি রাজনৈতিক সমাধান হবে কিনা। আমি বলতে চাচ্ছি যে জামাত যদি ক্ষমা না চায় তাহলে ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে বিএনপি কি করতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে ক্ষমা আসলে বিএনপি চায় না। ক্ষমা আসলে তারা ক্ষমা চাক, এটা দেশের মানুষ চায়, সবাই চায়, সাধারণ মানুষ চায়। এই ক্ষমাটা তো আসলে রাজনৈতিক ক্ষমা যদি আমরা বিবেচনা করি তাহলে ভুল হবে। এটা সাধারণ মানুষ 1971 সালে যা কিছু ঘটে গেছে, যা কিছু হয়েছে, আমরা এখনো যা কিছু শুনছি, তো এই ক্ষমা তো আসলে রাজনৈতিক ক্ষমা চাওয়া না, আবার রাজনৈতিকভাবে তারা ক্ষমা বলবে এটা আমরা এক্সপেক্ট করি না। আমরা এক্সপেক্ট করি তারা ক্ষমা চাবে। 1971 সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য। কিন্তু এই আলোচনা এখন কেন? এই আলোচনা তো আসলে এখন না, এই আলোচনা কিন্তু এই যুদ্ধের পর থেকে, কিন্তু যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তারপর থেকে কিন্তু লম্বা সময় বিএনপির সঙ্গে যখন জোট দেখেন, বিএনপির সময়ের সাথে যখন জোট ছিল, হ্যাঁ অবশ্যই জোট ছিল। যখন তারা এসেছিল তাদেরকে কিন্তু দেখেন দেশের সাথে তাদেরকে কিন্তু ওয়েলকাম জানানো হয়েছিল। এখন তাদের কাছে যখন একসাথে তারা পথ চলেছে, তারা মন্ত্রী পরিষদেও কিন্তু তারা ছিল, কিন্তু এখন এসে যখন, এবং লাস্ট ইলেকশন যেটা হলো আর কি, আপনারা যখন এই 13তম ইলেকশনের আগে এখনকার যারা জামাতের এমপি, ইনফ্যাক্ট আমির সাহেব যিনি আছেন আর কি, তিনিও কিন্তু এই জোটের মাধ্যমে কিন্তু নির্বাচন করেছিল, ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিল। তো এখানে আসলে বিএনপির এক্সপেকটেশনটা কি, সরকারের এক্সপেকটেশনটা কি, যে আমরা একসাথে ছিলাম, একসাথে পথ চলেছি, দীর্ঘ পথ চলেছি, যে আসো আমরা একসাথে আন্দোলনও করেছি, তোমাদের আন্দোলন মানে বেশি হয়েছে কি কম হয়েছে সেটার দিকে আমরা যাচ্ছি না, তোমরা আসো আমরা একসাথে দেশ পরিচালনা করি, আমরা একটা দেশকে একটা শান্তি শৃঙ্খলা একটা দেশে পরিণত করি আর কি। কিন্তু দেখেন জামাতের কাছে কি সেই হেল্পটা, সহযোগিতাটা পাচ্ছে? বিএনপি বা সরকার যখনই কোনো কিছু করতে চাচ্ছে সেটাকেতেই কিন্তু একটা নেগেটিভিটি নিয়ে আসছে। তো প্রতিটা পদে পদে যদি এভাবে বাধা দেওয়া হয়, ভালো কাজগুলোকেও যদি খারাপ কাজ হিসেবে তুলনা করা হয়, হ্যাঁ কিছু যদি ভুল করে সেটা অবশ্যই বলবে, সেটা ভুল তো অবশ্যই ভুল। দেশে আইন শৃঙ্খলা সমালোচনার জায়গা রয়েছে, সমালোচনার জায়গা আছে, যৌক্তিক সমালোচনা করুক, কিন্তু দেশকে তো একসাথে আগায় নিতে হবে। সেই আগায় নেওয়ার পথে যদি তারা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তো দেখেন আউটব্রাস্ট হবে। এখানে সংসদে এখন যা কিছু বলছে, গতকালকে সালাউদ্দিন সাহেব যা কিছু বলেছে, উনি কিন্তু দেখেন উনি ওনার পরিপ্রেক্ষিতে বলেছে, ওনাকে মুফতি বলা হয়েছে, তখন উনি অনেক কিছু এটার অ্যান্সার দিয়েছে যে আপনাদের ভূমিকা কি, আপনারা কি বলেন। মির্জা ফখরুল সাহেব বলেছে, তাহলে এগুলা কেন এখন বলছে? বিকজ তাদের যে এখন নেগেটিভ যে ভূমিকাগুলা ওনারা বারবার নিয়ে আসছে, তার কারণে কিন্তু এগুলা বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, আপনি আলোচনা শুনলেন। প্রশ্ন আসলে ওই একটাই, আপনাদের কি মনে হয়, মানে তরুণ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আপনি আছেন, আগামীর রাজনীতি যারা করবে, তরুণরা কি মনে করে ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত কিনা সাধারণ জনগণের কাছে? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখানে মিলন ভাই যে কথাটা বলছেন, জামাতের সাথে এনসিপি কেন জোট করলো বা এই জোটে কেন গেল, তো মিলন ভাইয়ের কথা এখানে তিনি উত্তর দিয়েছেন, এটা মানে চমৎকার কথা বলছেন, সেটা হলো দেশের স্বার্থে। দেশের স্বার্থে শব্দটা কিন্তু একদম ভার্বাটিম তিনি ইউজ করছেন। এখন কথা হলো ২৪-এর আন্দোলনে আমরা একসাথে ছিলাম, বিএনপি, জামাত, এনসিপি, বা তখন এনসিপি ছিল না, এই নেতৃবৃন্দরা ছিল, সবাই সহযোগিতাপূর্ণভাবে কিন্তু আমরা আন্দোলন করেছি। এরপরে মিলন ভাই বললেন যে জামাত হলো ধানের শীষ নির্বাচন করেছে, তো যেই লোক স্বাধীনতা বিরোধী, রাজাকার, এত তকমা, দেশ বিরোধী, পাকিস্তানপন্থী, তা আপনি আপনার দলের যে আছে প্রতীক কেন ইউজ করতে দিলেন এদেরকে? এরপরে একই সংসদে আপনারা সরকারি দলে ছিলেন, সেই সরকারি দলে থাকা অবস্থায় তখন এই প্রশ্নগুলো কেন তুলেন নাই যে ভাই তুমি তো রাজাকার, তুমি 71-এ তুমি হলো স্বাধীনতা বিরোধী আর কি, তাহলে তাহলে তোমাকে নিয়ে আমি চলতে পারবো না, আমাদের পথ তো ভিন্ন। এই কথাটা কিন্তু বিএনপি ওই সময় বলেনি। তাহলে এখন বিএনপি এখন যে প্রশ্ন উত্থাপন করছে, এগুলো একটা রাজনৈতিক স্টানবাজি আর কি, মানে বিরোধী দলকে মোকাবেলা করার মতো
কোনো অবস্থান সরকারি দলের নাই বা আপনার বলার মতো কিছু নাই। যখনই আপনি দেখবেন সে কিছু বলতে পারছে না এবং বিরোধী দল তার স্ট্যান্ডে ঠিক আছে, তখনই আপনি রাজাকার বা তুমি রাজাকার। এগুলো আমরা দেখতাম বিশ্ববিদ্যালয়ের হলে। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন বিএনপি বা ছাত্র দলের এক নেতা আরেক নেতাকে বলতো শিবির, যে তুমি শিবির, মানে কাউকে ঘায়ল করতে হবে। এরপরে ছাত্রলীগের সময় একই অবস্থা আসছে, যে মানে আপনার দুজন ছাত্রলীগ করে, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য যে তুমি শিবির। কিন্তু যেটি আসলে আমার প্রশ্ন ছিল, তরুণ রাজনীতিবিদ হিসেবে এখনো সংসদে হলো যখন বিরোধী দল যৌক্তিকভাবে সমালোচনা করছে, আপনি দেখবেন নাহিদ ইসলাম বলেছেন যে আমরা বিরোধী দল হিসেবে সরকারের কি সমালোচনা করব, কি কথা বলবো, সে কথাগুলো নিশ্চয়ই সরকারি দলের কাছ থেকে আমরা নিয়ে নেব না, আমরা আমাদের মতো করে সমালোচনা করব। আপনার বিরোধী দল সংসদে কেন থাকবে? এই জন্যই থাকবে যে সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নিতে থাকে অথবা দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা, তখন তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে। আপনার প্রশ্নের যে অ্যান্সার সেটা হলো যে আমরা 24-এর গণ আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, আন্দোলন করে আপনার শেখ হাসিনাকে এখানে হটিয়ে দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটের পক্ষে আমরা মনে করছি যে জামাতের সাথে জোট করলে এই সময় আমাদের রাজনৈতিকভাবে আমাদের স্ট্যান্ড ঠিক মানে হবে কি বললে মানে ঠিক থাকবে আর কি। এই জন্য মূলত আমরা এখানে একটা রাজনৈতিক জোট করা হয়েছে এবং রাজনৈতিক জোট আপনি দেখবেন রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট, আমরা নির্বাচনের পরেও যেহেতু বিরোধী দল হিসেবে একসাথে আছি, সুতরাং রাজনৈতিক জোট এটা কোনো আদর্শিক জোট না। জি পরিষ্কার, কিন্তু আমার প্রশ্ন ছিল অন্য, তরুণ রাজনৈতিক দল হিসেবে আপনারা মনে করেন কিনা যে জামায়াতের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত 71-এর ভূমিকার? এটা তো জামাতের কোনো নেতৃবৃন্দ থাকলে তারা বলতে পারতেন যে জামাত কি সিদ্ধান্ত নেবে। আপনার আদর্শ জায়গা থেকে জিজ্ঞেস আমরা মনে করি যে জামাত স্বাধীনতা বিরোধী হিসেবে তাদের যদি কোনো ভূমিকা থেকে থাকে বা আছে, আমি ধরে নেই তৎকালীন জামাত, তাহলে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সিদ্ধান্ত তারা নিবে না, আমরা তো গাইড করবো না তাকে। সে যদি মনে করে যে সে অপরাধী তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে বা তাকে ক্ষমা চাইতে হবে। আর যদি সে মনে করে সে অপরাধী না বা তার নতুন প্রজন্ম অপরাধী না, তাহলে তারা সেভাবে সিদ্ধান্ত নিবে। এটা তো আমরা তাদেরকে তো গাইড করতে পারবো না। আমি কিন্তু গাইডেন্স চাইনি, আমি জানতে চাচ্ছি যে আপনাদের মতামত। জি, আমাদের মতামত হলো খুবই পরিষ্কার। আমরা স্বাধীনতার সপক্ষে, আমরা স্বাধীনতার পরের প্রজন্ম, আমরা নতুন প্রজন্ম, আমরা বর্তমানে রাজনীতি করব মানে তাদের সাথেই যাদের গায়ে মানে আপনার রাজাকারের কোনো তকমা নাই। আপনি দেখেন বর্তমান সংসদে জামাত ইসলামীর একটা লোক রাজাকার নাই এবং রাজাকারের কোনো মানে কেউ আছে বা কোনো পানিশমেন্ট পেয়েছে এ ধরনের একটা ব্যক্তিও নাই। ধন্যবাদ। তার মানে আমরা নতুন প্রজন্মের সাথে রাজনীতি করতেছি, আমরা কিন্তু আগের কারোর সাথে রাজনীতি করতেছি। একদম পরিষ্কার। ধন্যবাদ অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। যেই কথা আমরা শুনলাম তরুণ রাজনীতিবিদদের কাছে শুনলাম, সেই সাথে অ্যাডভোকেট মিলনও বললেন, ব্যারিস্টার মিলনও বললেন, এই যে এখন বাংলাদেশের নতুন ধারার যে রাজনীতি আসছে, মধ্যম পন্থার যে রাজনীতির কথা আমরা বলছি, এটি আসলে আমাদেরকে কি বার্তা দেয় আমাদের দেশে পরিবর্তিত যে পরিস্থিতিতে? আমরা তো দেখলাম যে 24-এর যে আগস্ট, সেইখানে সমস্ত মানুষ, সমস্ত শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে সব তরুণরা, ছাত্ররা, সেখানে তারা আন্দোলনের নামটা প্রথমে কোটা, সেটা বলতে চাই না, কোটা শুরু হলো কোটা দিয়ে, কোটার পরে চলে আসলো কি বৈষম্য বিরোধী। আমি আপনাকে বলতে চাই, এই 4 মাসে কিংবা এই 2 বছরে কোথায় বৈষম্য দূর হয়েছে, কোথায় সাধারণ মানুষের ভাগ্য খুলছে, কোথায়? কোনো জায়গায় নাই। আজকের বাস্তবতায় মানুষের অবস্থা দিন দিন আরো খারাপ হয়েছে। কিন্তু এত অল্প সময় আসলে বৈষম্য 2 বছরের বেশি হয়ে গেল। অল্প সময় মানে কি 4 মাস, এই গভর্নমেন্টেরই 4 মাস যদি ধরেন, আর বাকি যে 1.5 বছর এই সময় তো ক্রস ফায়ার নাই, গুম নাই, এটা তো বলতে হবে আপনাকে। সেই গুম, ক্রস ফায়ার, মানুষ অনাহারে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এটা চিকিৎসা করতে পারতেছে না। আপনি দেখেন শ্রমিকের জন্য কি করছেন, শ্রমিকের কথা বলা হয়েছে, একটা মিল চালু হয়েছে, একটা সরকারি প্রতিষ্ঠান চালু করছে, আমার দেশের পাট শিল্প ধ্বংস হয়ে গেছে, সেটা চালু করছে, সেটা কোথায়? সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এত বড় বাজেট, সেই বাজেটে গরিব মানুষের কথা কোথায়? আমরা তো সেটা প্রতিফলন দেখছি না। অতএব আজকের যে তরুণরা যে রাজনীতি করতেছে, যাদের সাথে আছে, আমার কাছে মনে হয় না যে তারা, আমরা চাই যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্য মুক্ত সমাজ, সেখানে তারা নাই, অনেক দূর চলে গেছে। আমরাও 90-এর আন্দোলনের নেতা ছিলাম, আমরাও 90-এর এরশাদ বিরোধী আন্দোলন তাদেরকে সরাইছি। কই, আমরা তো নেতা হতে চাই নাই, আমরা তো মাথার মধ্যেই আসে নাই যে আমাকে পদ নিতে হবে। আমরা দেখলাম যে সেই নেতারা সেই ইন্টারিম গভর্নমেন্টের নেতা না হলে দেশের জন্য যেভাবে চিন্তা তারা করছেন তরুণরা, তারা কিভাবে দেশকে কিভাবে করছে, আজকে তো আমরা কথা শুনতে পাই, দেখতে পাই, জানতে পারি, মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, তারা কোটি কোটি টাকা অলরেডি বানাচ্ছে। তো কি করে শোষণ মুক্ত করবে?
ইয়াং জেনারেশন, জি, আমরা তো চাইছি ইয়াংরা আসুক, ইয়াংরাই তো নেতৃত্ব দেবে, কিন্তু সেটা তো আমরা দেখছি না। এটাই হলো আমার কথা, যে তাদের মধ্যে আমরা এটা দেখছি না। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আর আলোচনায় আমরা আরও যাব, তার আগে একটা বিরতি নিতে চাই। আর দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, সঙ্গে থাকুন। সোশ্যাল মিডিয়াতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমরা চাইলে প্রশ্ন রাখতে পারেন। বিরতির পর ফিরছি আলোচনায়। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, তিনজন অতিথি নিয়ে আজকের আলোচনার বিষয় আমাদের জামায়াতকে মাফ চাওয়ার আহ্বান এবং রাজনীতির অন্যান্য বিষয়গুলো। আমরা আবার আলোচনায় যেতে চাই। মুজাহিদুল ইসলাম শাহীন, যে আলোচনায় আমরা ফিরতে চাই, আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির একটি কথা শিরোনাম হয়েছে সংবাদে, আপনাকে পড়ে শোনাই। হাসিনাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, এই কথা তিনি বলেছেন মৌলভীবাজারের বড়লেখা যাওয়ার পথে জুড়ি উপজেলায় বিজিবি ক্যাম্প চত্বরে একটি পথসভায় তিনি এই কথা বলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি যখনই কোনো কথা বলেন, আমরা দেখি সেই কথা খুব মানে স্পষ্ট রাগান্বিতভাবে তিনি কথা বলেন। সেই কথা আবার সাধারণ মানুষ সেটাকে কোট করে পরিচালিত হয়। রাজনীতিতে আলোচনা, কথা এবং আচরণ, এই সব কিছুর সামঞ্জস্য কতটুকু জরুরি আপনার কাছে জানতে চাইব। সেই সাথে জানতে চাওয়া, এই যে তিনি বললেন যে ফাঁসি কাষ্ঠে হাসিনাকে ঝুলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, এই বিষয়টি নিয়ে আর একটু খোলাসা করে বলবেন। আসলে এখানে মানে তিনি একজন রাজনৈতিক নেতা আর কি বাংলাদেশে। এখন বর্তমানে তরুণদের আইকন নাসিরুদ্দিন পাটোয়ারি। তো রাজনৈতিকভাবে অনেক কথা বলা যায়। আমি একজন আইনজীবী হিসেবে আমার বক্তব্য হলো, আদালত যে রায় দেয় সেটা বাংলাদেশের মানুষকে মানে মানুষের সবার মেনে নেওয়া উচিত, বা মেনে নিতে হয়, বা আমরা মেনে নিই। এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তাকে ফাঁসির আদেশ দিয়েছে। ইতিমধ্যেই শেখ হাসিনার সাজা এটা আছে। তার বিরুদ্ধে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তিনি এসে যদি তিনি আপিল করেন, আপিলের ডিভিশনে আপিল করেন, মানে আপিলের ডিভিশন যদি এটা বহাল রাখে, এই সাজা তার ফাঁসির রায় বহাল রাখেন, তাহলে ইনএভিটেবলি তিনি ফাঁসির কাষ্ঠে তিনি ঝুলবেন। তো এটা তো আপনার অনেকের প্রত্যাশা থাকে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি সেটাই বলেছেন যে এখানে আসলে বাংলাদেশের মানুষ তার ফাঁসি চায়। এবং কেন চায়? এই 1400-1500 মানুষ এবং হলো প্রায় 30 থেকে 40 হাজার মানুষ যে পঙ্গু হয়েছে, আহত হয়েছে, মারা গেছে, মায়ের কোল খালি হয়েছে, ইভেন এই যে রিয়া গোপ থেকে শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউই বাদ যায় নাই এই গুলি থেকে। আপনার বাসার ছাদে বসে, ঘরের কার্নিশে বসে থাকা একজন পুরুষ, একজন ছেলে, একজন মেয়ে আপনার গুলিতে মারা গেছেন, হেলিকপ্টার থেকে গুলিতে মারা গেছেন। রাজনৈতিক জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি যে ওনার আসার সম্ভাবনা বা রাজনীতির অঙ্গনে এই আলোচনা আমি আসছি। তো এই যে মৃত্যুগুলো, বাসায় বসেও যখন কেউ নিরাপদ থাকতে পারেনি, হেলিকপ্টার থেকে গুলিতে মারা গেছেন, সুতরাং সেই ব্যক্তির, সেই বাবা মায়ের তো খুব থাকবেই। তো এই জন্য ন্যায় বিচার করতে হবে, এটা হলো আমাদের একদম ফার্স্ট কথা, যে ন্যায় বিচার করতে হবে। সেটা আমার শত্রু হলেও ওসমান হাদি বলে গেছেন যে আমার শত্রুর সাথেও আমি হলো ন্যায় বিচার করতে চাই। তো শেখ হাসিনা বা কি আমাদের জানার বিষয় না, এই হত্যার বিচার হতে হবে। এবং ন্যায় বিচার কি হবে? ন্যায় বিচার হতে পারে খালাস, ন্যায় বিচার হতে পারে ফাঁসি। তো ট্রাইব্যুনাল তাকে ফাঁসি দিয়েছেন। এখন সেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তিনি যদি বাংলাদেশে আসেন, এবং শেখ হাসিনার তৈরি করা এই ট্রাইব্যুনাল, যেখানে অনেক মানুষের ফাঁসি হয়েছে রাজনৈতিক কারণে। শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনাল বলবেন? হ্যাঁ, শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনাল ছিল এটা, এবং তিনি রাজনৈতিক কারণে ট্রাইব্যুনাল তো মানে ভাঙাগড়ার মধ্য দিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের বেগম খালেদা জিয়া বলেছেন যে শেখ হাসিনা রাজনৈতিক বিচার করার জন্য, রাজনীতিবিদদের বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল করেছিলেন। এবং সেই ট্রাইব্যুনালে, এবং সেই কালো আইন বলা হয় ট্রাইব্যুনালের 72 যে আইনটা, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1972, এটাকে কালো আইন বলা হয়। এবং সেই কালো আইন তখন তৎকালীন বাংলাদেশের বিখ্যাত যারা আইনজীবী ছিলেন, ইভেন লন্ডনের আইনজীবী, ইন্টারন্যাশনাল আইনজীবীরাও বলেছেন এটা কালো আইন। এই কালো আইন কেন আইন সেটার ব্যাখ্যা আমি পরে দিব। সেই আইনের সেই ট্রাইব্যুনালে এখন বিচার হচ্ছে আওয়ামী লীগ নেতাদের, ইভেন শেখ হাসিনার বিচার হয়েছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তো আমরা দেখেছি সেই ট্রাইব্যুনাল ভাঙা হয়েছে, নতুন সরকার আবার সেই ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করা হয়েছে, অনেক আইন সহজ করা হয়েছে। এবং আগে অনেক সময় ইন্টারিম অর্ডারের এগেইনস্টে আপিল করতে পারতো না, নতুন করে আইন সংশোধন করে সেই কালো আইনকে সাদা বানানো হয়েছে, এবং সেই সাদা আইনে এখন বিচার হচ্ছে। যদিও শেখ হাসিনা কালো আইনে ফাঁসি দিয়েছিলেন, এখন সাদা আইনে ট্রাইব্যুনালের যারা এখন আসতেছেন আওয়ামী লীগ নেতা, এদের বিচার হচ্ছে। এখন আমি মনে করি বাংলাদেশের মানুষ চায় যে শেখ হাসিনা দিল্লি থেকে এখন বাংলাদেশে আসুক, তিনি এসে এই ট্রাইব্যুনাল ফেস করুক, এই ট্রাইব্যুনাল কাঠগড়ায় গিয়ে সে বলুক যে না আমি নির্দোষ, আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি আপিল করুক, আপিলে গিয়ে বলুক। ধন্যবাদ। যদি তিনি নির্দোষ হন তাহলে বাংলাদেশের মানুষ চাইবে তিনি খালাস পান, আর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে মানুষ এটাও চায় তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলানো। ব্যারিস্টার মিলন, আপনি শুনলেন মুজাহিদুল ইসলাম শাহীন যে কথাগুলো বলল, ট্রাইব্যুনাল নিয়ে এক ধরনের অভিযোগ রয়েছে। একই সাথে দিল্লির একটি গণমাধ্যমকে
বলেছেন শেখ হাসিনা যে তিনি দ্রুত এই দেশে ফিরতে চান, আপনার মতামত বলবেন? হ্যাঁ, ট্রাইব্যুনাল নিয়ে আমার সহ আলোচক যে কথাবার্তাগুলো বলেছে আমি সম্পূর্ণ এটার সাথে একমত। কারণ এই ট্রাইব্যুনালটাকে তো উনি আসলে পলিটিক্যাল পারপাসে ইউজ করেছিল, এটা দিনের আলোর মতো সত্য। এবং পরবর্তীতে দেখেন এই ট্রাইব্যুনাল অনেক কিছু হয়েছিল ওই সময়, যে ঘটনা হয়েছিল সাক্ষীদেরকে ছিনাই নিয়ে চলে যাওয়া হয়েছিল, এরকম ঘটনা ঘটেছে। অনেক ধরনের এভিডেন্স নষ্ট করে ফেলা হতো, আসল অপরাধীকে না ধরে অন্য অপরাধীকে যুদ্ধ অপরাধীদের সাথে অনেক অনেক কাহিনী ঘটেছে এখানে, আমরা এটা কিন্তু কম বেশি সবাই জানি। এখন কথা হচ্ছে যে আগে যা ঘটেছে যেভাবে হয়েছে সেটা তো আমরা বর্তমান দিনে সাপোর্ট করতে পারি না। আমি আশা করি যে বর্তমান সরকার অবশ্যই একটা পরিচ্ছন্ন ওয়েতে এই ট্রাইব্যুনালটা পরিচালিত করবে। এবং দেখেন বর্তমান সরকার পরিচ্ছন্ন ওয়েতে কিন্তু ট্রাইব্যুনালটা পরিচালিত করছে। কিভাবে পরিচালিত করছে দেখেন, এটা কিন্তু এখন লাইভ দেখানো হয়। এই যে আপনার ট্রায়ালটা চলছে, এটা কিন্তু এখন মানে সরাসরি সম্প্রচার করা হয়, মানে এখানে কোনো লুকাচুরির কোনো ব্যাপার নাই। অর্থাৎ ট্রাইব্যুনালের ঘটনা শুধু ট্রাইব্যুনালেই সীমাবদ্ধ থাকবে, সেই আগে সুযোগটা কি নেই। হচ্ছে না হচ্ছে সারা দেশের মানুষ জানতো না, সকালবেলা পেপার দেখে দেখতাম যে একজনের ফাঁসি রায় হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার দেখেন এখন যে ট্রাইব্যুনালটা আছে এখানে আপনার প্রসিকিউটর টিম বলেন অথবা ইভেন দেখেন যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে এই যে আওয়ামী লীগ বলেন, যুদ্ধাপরাধী বলেন বা জুলাইয়ে যারা জড়িত ছিল, যারা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল, যাদের বিচার হচ্ছে, তারা কিন্তু খুব সহজে তাদের লয়ারদেরকে কিন্তু আপনার নিয়ে যেতেও পারছে। কোনো লয়ারকে কোনো ধরনের বাধাও দেওয়া হয় না যে তুমি তার পক্ষে কেন দাঁড়াচ্ছ, তাই না? তাহলে আপনি এর থেকে বেশি কি আশা করেন? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, ভারতের একটি গণমাধ্যমকে জানানো হয়েছে, শেখ হাসিনা নিজেই সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি দ্রুতই দেশে ফিরতে চান এবং দেশে ফিরে সাধারণ মানুষের সঙ্গে তার যেই রাজনৈতিক অবস্থান সেটি তিনি পরিষ্কার করতে চান। বাংলাদেশের এখন যে অবস্থা, তার এই বক্তব্য অথবা তার ফেরত আসা, এই সার্বিক জায়গা থেকে আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন যে এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এখন ওনারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করছেন। ওনারা এই 17 বছরে তাদের অনেক ভুল ভ্রান্তি, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। তারা স্বৈরাচারের মতো নির্বাচনগুলো করছেন। দিনের ভোট রাতে হয়ে গেছে, আমিটামি নির্বাচন হয়েছে, এগুলো মানুষ পছন্দ করে নাই। এবং লাস্টলি যে 24 জুলাই যে হত্যা, সেখানে অনেক প্রশ্ন আছে। আমি সে সব কিছু মিলে যে অন্যায় করবে তার বিচার হওয়া উচিত, এটা আমি চাই। এবং আরও চাই 1971 সনে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, তাদের বিচার সম্পূর্ণ হয় নাই, আমি সেটাও চাই, আমি ওইটাও চাই। কারণ ওই সময় আমরা ছোট ছিলাম, আমরা সব দেখছি আর কি। আমি ওইটাও চাই এবং তারও বিচার চাই। এখন এইখানে কথা হলো যে আমরা দেখছি এখানে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধই আছে। এখানে যে তাজুল ইসলাম এখানে চিফ প্রসিকিউটর ছিলেন, উনি একসময় এই সাইডে ছিলেন। এইটা নিয়ে বাজারে কথা আছে, মানুষ খুব বলতেছেন যে এখানে সবাই রেডি। জি, আওয়ামী লীগের তো অনেক, ওই যে উনিই বললেন যে অনেক অনেক সাধারণ কর্মী আছে যারা অত কিছু বলতে না, আওয়ামী লীগ করা লাগে করে আর কি, কিন্তু মন দিয়ে করে। সেই পাবলিকগুলো কি নেই? বাংলাদেশের সব মানুষ কি তার রিসের জন্য বসে আছে? যাই হোক, এই কথাগুলো রাজনৈতিক কথাগুলো চলবে, ওগুলো হবে। তবে আমি মনে করি যে 71-এর সেই ঘটনার বিচার হোক, পাশাপাশি এইটার 24-এরও বিচার হোক, এটা আমি চাই। তার পাশাপাশি আমি চাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই 54 বছর কিছুই পায় নাই, তাদের রাজনীতিটা হচ্ছে না, এই সমাজের সেই রাজনীতিটা হচ্ছে না, সব ধোঁকাবাজি রাজনীতি। মানুষ এখন আপনি যান, তারা বলতেছে আমরা ধোঁকা খেয়েছি। জি, প্রতিবার একটা এরকম আসে, আমরা বড় বড় স্বপ্ন দেখাই, আমরা তারপরে জয় আমরা নিজেদের আখের গোছাই, এইটাই আমরা। এবং আপনি সব জায়গায় দেখেন আজকে এই যে বাজেট হচ্ছে, বাজেটটা কি হচ্ছে? বাজেট গরিব মানুষের জন্য কোনো কিছু নাই। আপনাকে এই যে মানে প্রায় 6 কোটির মতো ক্ষেতমজুর এবং ছোট কৃষক, তাদের জন্য কি আছে, তাদের জন্য কি করছে? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে কথা বলবো, আনু মোহাম্মদ একটি মন্তব্য করেছেন, এই বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। তার আগে আবারও একটা বিরতি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি একটু বিরতির পর। আরও একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আলোচনায় ফিরতে চাই। মজিদুল ইসলাম শাহীন, অন্তর্বর্তী সরকারের আমলের কথা আপনি বললেন, সেই জায়গা থেকে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আপনাদের কিছু বলা আছে কিনা? আপনারা তো সব বিষয় নিয়ে সোচ্চার, বৈষম্যহীন বাংলাদেশ আপনারা চান, সেক্ষেত্রে কোনো অন্যায় অবিচার যদি হয়ে থাকে ওই সময়টাতে সে বিষয় নিয়ে আপনারা খোঁজখবর নেবার চেষ্টা করেছেন কিনা? আমি একটু রেফারেন্স দিয়ে বলি, সংসদে হাসনাত আবদুল্লাহ এনসিপি থেকে মনোনীত এমপি আর কি, তিনি স্পষ্ট করে বলেছেন জি, যে সংসদে যদি কোনো দুর্নীতি হয়, সেই দুর্নীতি যদি আমিও সম্পৃক্ত থাকি আপনারা খুঁজে বের করেন। আপনার দুর্নীতি তো আপনার একদম জিরো টলারেন্স, সেটা সে যে দলের হোক না কেন, সে যদি সরকারি দলের হয়, বিরোধী দলের হয়, বা যে কোনো দলের হোক না কেন, বা দলের বাইরে হোক না কেন, বাংলাদেশের দুর্নীতিকে নির্মূল করতে হবে। এবং বর্তমান সরকারের এইটা একটা মানে প্ল্যান থাকা উচিত। টিআইবি বেশ কিছু তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, নিশ্চয়ই হ্যাঁ, সেই তথ্য আমরা এগুলো দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, আবার কিছু পত্রিকা অতিরঞ্জিতভাবে আসছে কাউকে ভিলিফাই করার জন্য, সেটাও আপনাকে চিন্তা করতে হবে। আমার কথা হলো যে অন্যায়ভাবে কাউকে ভিলিফাই করা যাবে না, বা আপনার কাউকে তার চরিত্র হরণ করা যাবে না। কিন্তু যদি কারোর দুর্নীতির 1 টাকা পরিমাণ ন্যূনতম দুর্নীতি থাকে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। এতে কোনো আমাদের কোনো স্থান নাই, বা আমাদের পক্ষ থেকে ভিন্ন কোনো বক্তব্য নাই। জি, সেটা ইন্টারিম সরকারের সময় যে দুর্নীতির ইয়াগুলো খবরগুলো আসছে, এগুলো স্ক্রুটিনাই করে এখানে পদক্ষেপ নেওয়া উচিত। সেটা যদি আপনার যে কোনো ব্যক্তি বলে, আমরা এনসিপির পক্ষ থেকে আমাদের জোর সমর্থন আছে। শুধু তাই না, আমাদের নাহিদ ইসলামও বলেছে সংসদে, যখন একজন এমপি তাকে বলেছেন পরিষ্কার, যে ধন্যবাদ দুর্নীতির যারা ছাত্র নেতা ছিলেন তারা দুর্নীতি করেছেন, তখন নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে যদি 1 টাকা পরিমাণ দুর্নীতির যদি কেউ দেখাতে পারেন, তাহলে আমরা এই সংসদ ছেড়ে চলে যাব। জি, এবং ধন্যবাদ। আমি মনে করি ব্যারিস্টার মিলন, যে বিষয়টি নিয়ে ধন্যবাদ আপনাকে শাহিন ইসলাম, যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছি, অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিআইবির যে রিপোর্ট, সেই রিপোর্টের তথ্য নিশ্চয়ই আপনিও দেখেছেন। দুর্নীতি শিকার 81.6% পরিবার টিআইবির জরিপে দেখা গেছে। 12,633 কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছে। এছাড়াও শীর্ষ দুর্নীতি খাত সেগুলোর মধ্যে হচ্ছে বেশি ঘুষ নেওয়া হয়েছে, হয়রানির প্রমাণ মিলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা খাতে। জরিপে অংশ নেওয়া 81.5% মানুষ জানিয়েছে ঘুষ না দিলে এই খাতগুলো থেকে সেবা পাওয়া ছিল অসম্ভব। কতখানি সত্যি, অথবা এই বিষয় নিয়ে কি বলার আছে? দেখুন, টিআইবি যে রেফারেন্সগুলো দিয়েছে আর কি, অবশ্যই তারা যাচাই বাছাই করেই এই ধরনের একটা তদন্ত বলেন, বা তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন বলেন, এভাবে করে কিন্তু তারা এই রিপোর্টগুলো করে থাকে আর কি। এবং যেহেতু একটা রিপোর্টে এই ধরনের কথাবার্তা এসেছে, এটা অন্তর্বর্তী, আমি বলবো আসলে অন্তর্বর্তী সরকার কেন, যেই সরকারই হোক না কেন, যদি দুর্নীতি করে থাকে তাহলে তাকে, দুর্নীতি করে থাকলে তার ট্রায়াল হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত অবশ্যই। এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তো আসলে অনেক ধরনের প্রশ্ন আছে। তারা যে একদম কোনো ভালো কাজই করেনি এটাও আমি বলবো না, তারা কিছু ভালো কাজ করেছে, অবশ্যই করেছে, দেশ চালিয়েছে, কিছু ভালো কাজ করেছে, নির্বাচন, একটা স্বচ্ছ নির্বাচন দিয়েছে। কিন্তু এর মাঝে যে দুর্নীতি হয়নি, আর দুর্নীতি যে শুধু উপদেষ্টারা করছে বা উপদেষ্টারাই জড়িত তাও তো না, এখানে মন্ত্রণালয়ে যারা আমলারা আছে তারাও তো দুর্নীতি একজন করতে আইনজীবী পারে। হিসেবে আপনি কি মনে করেন এই বিচারিক কাজগুলো? অবশ্যই যদি অন্তর্বর্তী সরকারের যেহেতু এটার অ্যালিগেশন উঠেছে, এই দুর্নীতিগুলো যাচাই বাছাই করা উচিত, তারা কেউ জড়িত কিনা, যারা জড়িত তাদেরকে বিচারিক প্রক্রিয়া আনা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, একই রকম প্রশ্ন আপনার কাছে। এর আগে আপনি বলেছিলেন যে সরকারের অবস্থান, নির্বাচনী ইশতেহারে যেই সকল অঙ্গীকার দেওয়া থাকে, প্রতিশ্রুতি দেওয়া থাকে, সেগুলো কি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি? সাধারণ মানুষের কথা সরকার আসলেও ভাবে কিনা? অর্থাৎ নির্বাচনে যাবার আগে এক ধরনের কথা, নির্বাচনে যখন জয়ী হয়ে যায় তখন সেই সরকারের জনগণের সাথে সম্পৃক্ত কতখানি থাকে, সেটি নিয়ে আপনি বলবেন। সেটা তো একটা আছে। এই যে আসার সময় যখন রিক্সায় আসলাম, তখন রিক্সাওয়ালা বললো যে সে একজন তার এলাকার এমপিরে ফোন করে, সে আর ফোনে ধরে না। এক সময় হয়তো ধরতো, এক সময় ধরতো মানে কি, তাদেরকে নিয়ে গেছে, নির্বাচনী করেছে। একটা নির্বাচনী যা কথা হয় তার কোনোটাই বাস্তবায়ন হয় না। তারা মুখে মুখে বলে, কিন্তু আসলে কোনোটাই করা হয় না। নির্বাচনী ইশতেহারে যা লাগে সেটাও তারা করেন না। এইটা করা আমরা এই এত বছরের যে এই স্বাধীনতার পর থেকে যে এই সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, আমরা দেখতে পেয়েছি তারা নির্বাচনের সময় খুব সুন্দর সুন্দর কথা বলে। মানুষ, এদেশের মানুষ, গরিব মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা তাদের কথাগুলোকে বিশ্বাস করে, তারা মনে প্রাণে বিশ্বাসই করে। আর কিছু আছে, জানেন তো, এদেশের নির্বাচন যত যাই বলুক না কেন, ফেয়ার খুব কমই হয়েছে, ফেয়ার নির্বাচন খুবই কমই হয়েছে। এবারও নির্বাচনেও হাজার হাজার কোটি কোটি টাকা
খরচ করে নির্বাচন হয়েছে। যেহেতু আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, 1000 কোটি টাকা খরচ এক একজন নির্বাচন প্রতিশ্রুতি সেখানে দেওয়া হয়েছে, যে তারা আসলে সাধারণ জনগণের জন্য কিছু করেন না। আর এই যেই সরকার আছে, আমি বলবো যে এতই যদি কথা থাকে, আমাদের যে গোলামি চুক্তি হয়ে গেল, ইন্টারিম গভর্নমেন্ট যেটা পারে না, 9 তারিখে যে চুক্তিটা করলে সে তারা করতে পারে না, সেই চুক্তির ব্যাপারে, সেই চুক্তিতে যে আমরা গোলাম হয়ে গেলাম, আমরা যে প্রতি টন পচা গম হোক যেই হোক আমাদের বাধ্যতামূলক কিনতে হবে, এই যে গোলাম চুক্তি, কিছু কিছু বাণিজ্য যদি আমেরিকার কোনো অসুবিধা হয় তাদের স্বার্থে তাদের কাছে পারমিশন নিতে হবে, আজকে সেখানে চলে গেছি, সেটা তো সরকার কোনো কিছু একটু কথা মনে বলছে করিয়ে না। দিই, আনোয়ার হোসেন রেজা, এই একই রকম কথাগুলো কিন্তু পলাতক শেখ হাসিনা বলে গিয়েছিলেন যে আমেরিকার কাছে মাথা বেঁচে দিলে তাহলে না, আমি সেটা বলতেছিলাম, তাহলে তো সেইটা বলা উচিত, যেখানে বলা হইতেছে সবার আগে বাংলাদেশ। কোথায় সবার আগে বাংলাদেশ? আরেক গ্রুপ বলছে বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে বৈষম্য পুরোটা ধরা, আমরা তাদের কাছে মাথা নত করে দিলাম, সেটা কি হবে? সেটা তো কেউ বলছে না, যারা ক্ষমতায় আছেন তারা তো বলছেন না। যদি সবার আগে বাংলাদেশ হয় তাহলে চুক্তি হয় কেমনে? সেই চুক্তি নিয়ে এখন আমরা এত কথা বলতেছে, সাধারণ মানুষ কথা বলতেছে। কিন্তু একটি চুক্তি কি এত সহজেই বাতিল করে দেওয়া সম্ভব? কেন বাতিল করা সম্ভব না? যেটা আমরা করি নাই, কেন বাতিল করা সম্ভব না? অবশ্যই কিন্তু বাতিল করা সম্ভব। আমেরিকার সাথে চুক্তি বাতিল করার মতো জায়গায় আমরা আছি কিনা দেশ? নাই, অবশ্যই নাই, কারণ আমরা তো ওখানে বিক্রি হয়ে গেছি। আমি মনে করি যে আমরা ওইখানে পাওয়ার জন্য, পাওয়ারকে এক্সারসাইজ করার জন্য, আমাদের দেশের মানুষের জন্য করে না, পাওয়ারকে ধরে রাখার জন্য করে, কিছু মানুষের জন্য। 1 থেকে 5% মানুষ এগুলো করতেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আলোচনা একদম আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক যারা সঙ্গে ছিলেন, ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য। নতুন বাংলাদেশের আগামীকালকের আয়োজন ঠিক রাত 9টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি।